শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস। দর্শক, আমাদের জীবনের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে আমাদের রক্ত নিতে হয়, দিতে হয়। আমরা প্রায়শই দেখি আমাদের আত্মীয় স্বজনের ভেতরে পরিচিত মহলে রক্তদানের আহ্বান ওঠে এবং আমরাও ছুটে যাই। কিন্তু রক্ত দেওয়া এবং নেওয়ার এই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে যথাযথ সতর্কতা যদি অবলম্বন না করা হয় তাহলে কিন্তু ঘটতে পারে নানান রকম বিপদ। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে রক্ত ব্যবহার করে যে নানান রকম অসুখ বিসুখ বা রক্তের মাধ্যমে নানান রকম অসুখ বিসুখ কিন্তু ছড়িয়ে পড়ছে এবং তার মধ্যে এইচআইভি বা এইচআইভি এইডস সেটি নিয়েও কিন্তু আমরা পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছি। এই প্রেক্ষিতে আমরা আজকে আলোচ্য বিষয় ঠিক করেছি রক্তদান ও রক্তগ্রহণ জরুরি সতর্কতা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা একজন বিশেষজ্ঞকে যুক্ত করছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার কাজী নওশাদ হোসেন, তিনি কনসালটেন্ট ট্রান্সফিউশন মেডিসিন, ইউনিকো হসপিটালস, ঢাকা। প্রফেসর নওশাদ হোসেন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা একটু শুরু করতে চাই সাম্প্রতিককালের একটু ঘটনা আসি, তারপরে এই রক্তদান রক্তগ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আধুনিক অনেক রকম মডিফিকেশন বা পরিমার্জনা এসেছে এই বিষয়ে, সেটি নিয়ে কথা হবে। কিন্তু আমরা দেখেছি যে পত্রপত্রিকা এসেছে এইচআইভি বা এইডস এটি কিছু উদাহরণ এসেছে যে সেটা ছড়িয়েছে রক্তের মাধ্যমে। এটি কিভাবে ঘটে? রক্ত পরিসঞ্চালনা একজন থেকে আরেকজনে দেওয়ার সময় এরকম বিপদ কি ঘটার কথা? ধন্যবাদ। আসলে আপনি যে ব্যাপারটা নিয়ে আলাপ শুরু করতে যাচ্ছেন, এটা আমাদের কাছে, আমরা যারা এই সাবজেক্টে কাজ করছি একজন সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে, তো সেটা আমাদের গোচরীভূত হয়েছে এবং আমরা এ ব্যাপারে কিছু স্পেরিডিক আমরা কিছু অ্যালার্মিং রিপোর্ট পেয়েছি, বাট ওটা এখন কনফার্মেশনের অপেক্ষায় আছে। বাট জিনিসগুলা যেটা আপনি বললেন যে এইচআইভিটা কিভাবে সংক্রামিত হয় বা এই যে আসলো, তো এটা আলোচনার আগে আমার মনে হয় একদম প্রথম জায়গায় যদি আমরা চলে যাই, যখন 2002 এবং সেই সময় যখন বাংলাদেশের অবস্থা এরকম ছিল বা সেই তার একটু আগে দিকে, যে আমাদের নেইবারিং কান্ট্রিগুলা থেকে এইচআইভি কেসগুলা বা এইডসের কেসগুলা was been entering in our country like that of Myanmar, India, Nepal or Thailand or something else. তো সেই সময় কিন্তু WHO এটার ব্যাপারে যখন ওদের কাছে ইনফরমেশনগুলা আসতে থাকে, এবং WHO একা না, সেখানে ছিল IMF, ADB সব মিলে, এবং মানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারে যারা ছিলেন তারা মিলে এই আইনটাকে তখন পার্লামেন্টে 2002-এ এটার আইনটা তৈরি হয় 2002-এ। আচ্ছা, পরবর্তীতে এই 2008-এ এসে এই আইনের যে বিধিগুলা বা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আসে 2008-এর পাইলট মাঝখানে কাজ করা হয়েছে, যে তখন ঠিক করা হয় যে বেসিক্যালি যে আমরা যে কোনো ব্লাড ব্যাংক, যেটা লাইসেন্স ব্লাড ব্যাংক হতে হবে নাম্বার 1, কেন আমরা সন্দেহ করছিলাম যে এটা যদিও এইচআইভি ট্রান্সমিশনের অনেকগুলো এভিনিউস আছে, বাট যেহেতু ব্লাড ব্যাংকের সাথে আমরা রিলেটেড, সুতরাং সেই জায়গাতে আমাদের ব্লাডগুলা কি পুরোপুরিভাবে নিরীক্ষিত কিনা এবং সেইভাবে সেগুলা কি টেস্টেড কিনা বা সেই টেস্টগুলোর মধ্যে এইচআইভি আছে কিনা। তো সেই হিসাবে সরকার তখন ঠিক করলেন সে আইনের মধ্যে দিয়ে যে 5টা ডিজিজকে অবশ্যই স্ক্রিন করতে হবে, এই 5টা ডিজিজ পরীক্ষা দিতে হবে। 5টার মধ্যে যেমন এইচআইভি ফার্স্ট, মানে ভেরি মাচ রেকমেন্ডেড, তারপরে হলো যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া অ্যান্ড সিফিলিস, এই 5টা ডিজিজ। এছাড়া এর সাথে সম্পৃক্ত যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে সেটা তো করতেই হবে। সেই হিসাবে কিন্তু এই যাত্রা শুরু হয়েছে। তার মানে হচ্ছে যে হিসেব অনুযায়ী কিন্তু আমরা বলবো, যদি সরকারের যে নীতিমালা আছে, দেশে যেসব পরীক্ষা নিরীক্ষার সুবিধা আছে বা বাধ্যবাধকতা আছে, সেটা যদি ঠিকমতো পালন করা হয় তাহলে জিনিসটা ঘটার কথা না আসলে। কিন্তু তারপরও কিছু খবর এসছে যে ঘটেছে, এবং সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে একজন খুব সিনিয়র প্রফেসর একটি বক্তৃতায় বলেছেন যে এরকম একটি ঘটনা ওনার জীবনে উনি আসলে গিয়েছেন ওর মধ্য দিয়ে, যে একটা পরিবারের একজনের এরকম এইচআইভি এসেছে, কিন্তু সেটা আসলে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে ঘটেছিল। তাহলে এই যে বিষয়গুলো মাঝে মাঝে ঘটে যাচ্ছে, এটি আজকে আসলে আমাদের আলোচনার যেই জরুরি বিষয়টি তুলে ধরার জন্য, যে কেন বিষয়টা আবার আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আমরা এবার একটু বেসিক মৌলিক জায়গাটায় চলে আসি। তার বোঝাই যাচ্ছে যে রক্ত দেওয়া নেওয়া এই সময়টায় অনেক রকমের
চিন্তা ভাবনার প্রয়োজন আছে। তো আমরা এটা যদি শুরুটায় আসি যে সাধারণত কি কি জিনিস যদি রক্ত আমি দিতে চাই অথবা নিতে চাই, সেই সময়টায় কোন কোন জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই নিরাপদ রক্ত পরিসঞ্চালনা নিশ্চিত করার জন্য? প্রথম কথা হলো যে যেটা বললেন আপনি, যে আমাদের আইনের মধ্যেই আছে যে কোনো ব্লাড ব্যাংক যখন রক্তের সাথে কাজ করবে, রক্ত নিয়ে কাজ করবে, সে দেখতে হবে যে সেই ব্লাড ব্যাংকটা লাইসেন্স ব্লাড ব্যাংক কিনা। এটা সবচেয়ে ভাইটাল প্রথম জিনিস। এবং এই লাইসেন্সিং অফ দ্য ব্লাড ব্যাংক ইজ বিন ডান বাই দ্য ডিজি হেলথ। ডিজি হেলথের যে আমাদের ডাইরেক্টর হসপিটালের আন্ডারে একটা টাস্ক ফোর্স আছে বা একটা টিম কাজ করে, যারা এই টোটাল ডাইরেক্টর হসপিটালের আন্ডারেই এই ব্লাড ব্যাংকের লাইসেন্সটা দেওয়া হয়। তো এই লাইসেন্সের মাধ্যমে অবশ্য যে কোনো একটা মানে ব্লাড ব্যাংক ওপেন করার আগে সেই লাইসেন্সটা কিন্তু অনুমোদন নিতে হবে ডিজি হেলথের সেই সেকশন থেকে। তো সুতরাং লাইসেন্সের নেওয়া মানেই হলো যে আপনি কখনোই এমন কাজ করবেন না রক্ত নিয়ে যেটা হলো যে তার সংগ্রহের ব্যাপারে, রক্ত সংগ্রহের ব্যাপারে রক্তদাতা থেকে, রক্ত সংরক্ষণের ব্যাপারে এবং রক্ত সরবরাহের ব্যাপারে, ইভেন পরিসংখ্যানের ক্ষেত্রে। এই জায়গাগুলো কিন্তু সব রেগুলেটরি আমাদের গেজেটে স্পষ্টভাবে লেখা আছে, কি কি লাগতে হবে, থাকতে হবে, সব কিছু স্পষ্টভাবে, এবং কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, যারা ম্যান পাওয়ার কারা কাজ করবে এবং কিভাবে শুরু হবে এবং তার সেফটিগুলো কিভাবে এনশিওর্ড হবে আপ টু দ্য ট্রান্সফিউশন পর্যন্ত কিন্তু এই গেজেটে সব কিছু লেখা আছে। এবং সেই হিসাবে অবশ্যই যদি কাজ করে ব্লাড ব্যাংক তার প্রপারলি এবং করসপন্ডিং হসপিটাল বা যারা যেখানে ট্রান্সফিউশন হয়, তাহলে এই নিরাপত্তার সাথে কাজটা করা সম্ভব। তার মানে কিন্তু একটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে কাজীর গরু গোয়ালে থাকে, কাগজে থাকে কিন্তু গোয়ালে থাকে না অনেক সময়। আমরা কি এই যে নিয়ম কানুন, বাংলাদেশে কিন্তু অভাব নাই নিয়ম কানুনের, কিন্তু আমরা তারপরেও তো নানান রকম ব্যত্যয় দেখি, নানান রকম ঝুঁকিপূর্ণ কার্যক্রম দেখি। ব্লাড পরিসঞ্চালনা, তারপর ব্লাড যে সংগ্রহ সংরক্ষণ, এসব ক্ষেত্রে সবসময় কি এটা রক্ষিত হয়? এবং ধরেন যখন লাইসেন্সটা দেয়া হলো তখন হয়তো কিছু জিনিস তিনি টিক বক্স দিয়ে গেলেন, কিন্তু এটা কি আবার সঠিকভাবে সার্ভে করা হয়, যে মাঝে মাঝে ভিজিট করা হয় যে সব ঠিকঠাক আছে কিনা? এই বিষয়ের যেই নিরীক্ষা যেটা দরকার সেটা কতখানি বাংলাদেশে শক্তিশালী? খুব সুন্দর, মানে আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। এটা খুবই যৌক্তিক যে আমাদের যে আইনি যে হিসাবে আছে যে মানে সেই তেঁতুলিয়া থেকে টেকনাফ যেখানেই হোক ব্লাড ব্যাংক লাইসেন্সড হতে হবে, না হলে সে ব্লাড নিয়ে কোনো রকমই কাজ করতে পারবে না। এখন কথা হলো লাইসেন্সটা হয়তো প্রথমে যে কোনোভাবেই হোক না কেন, এটা আমরা জানি বাংলাদেশের কনটেক্সটে যদি কোনোভাবেই হোক না কেন এইটা ব্লাড ব্যাংকের লাইসেন্সটা দেওয়া হয়ে গেছে বা দেওয়া হয়েছে, এবং সেই সময় যারা দিয়েছেন তারা হয়তো দেখেই দিয়েছেন মোটামুটি হ্যাঁ ঠিক আছে সেটা দেখেই দিয়েছেন। কিন্তু আমাদের প্রায় ধরেন 18 কোটি লোক, এই 18 কোটি লোকের মধ্যে আমাদের যে এই সাবজেক্টে যারা কাজ করছে, মানে আমাদের জুনিয়র হোক বা সিনিয়র যারা রেসপেক্টেড প্রফেসর, আমি নিজেও কাজ করছি, তো সেই জায়গাতে কিন্তু সংখ্যাটা অনেক অনেক কম, মানে অপ্রতুল। অ্যারাউন্ড মনে করেন যে 400 বা এরকম হবে অ্যারাউন্ড, মানে এক্সপার্ট গ্রুপকে যদি আমরা চিন্তা করি, বা ধরেন 500ই ধরেন, তো সেই হিসেবে 18 কোটি লোকের জন্য অনেক কম। তো সেটা কোনো ব্যাপার না, কারণ সিস্টেম যেটা সরকারি হাসপাতালগুলোতে সেটার কিন্তু একটা বিরাট সাপোর্ট দিয়ে যাচ্ছে, কারণ সেইখানে কিন্তু ফরম্যাটগুলো করা আছে এবং ফরম্যাট হিসাবেই কাজ করছে। সমস্যা হচ্ছে প্রাইভেট জায়গাতে, প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলো যেখানে হচ্ছে সেটা তারা কতটুক ওই যে একবার লাইসেন্স দেওয়ার পরে তাদেরকে যে পুনঃ ভিজিলেন্স করা, মানে এটা যে 1 বছর পরে বা হঠাৎ করে একটা সাডেন ভিজিট করবে, সেই জায়গাগুলো কতটুকু হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে, আমার মনে হয় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমলে নেন, আমার মনে হয় ওনারা খুব আন্তরিকতার সাথেই কাজ করছেন, তারপরে একটা প্রোগ্রামগুলোতে যদি হয় তাহলে দেশের জন্য, সাধারণের জন্য, জনসাধারণের জন্য খুব উপকার। এবং বিশেষ করে এখনকার সময়ে যেসব খবর আমরা শুনছি তার প্রেক্ষিতে হয়তো নতুন করে অবশ্যই তাদের এই সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক সময় কিন্তু দেখা যায়, আপনি যেমন ব্লাড ব্যাংকের কথা বললেন, যে হয়তো সেটা হসপিটালের ভেতরে হতে পারে, হসপিটালের বাইরেও কেউ কেউ বলছে যে আমি একটা ব্লাড ব্যাংক করছি, সেখান থেকেও মানুষ ব্লাড সংগ্রহ করে কিনে নিয়ে যায়, এই ঘটনা ঘটছে। কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা পরিচিত মহল থেকে রক্ত নেই, আমার দরকার, আমি ফেসবুকে লিখলাম যে রক্ত লাগবে, অনেকেই তখন আসে রক্ত দেয়। এই যে রক্ত দেওয়ার এই যে ধরনটা আসলে তাহলে কত রকম, কোন কোন জায়গা থেকে সাধারণত রক্ত মানুষ গ্রহণ করে? বেসিক্যালি যেটা আপনি বলতে চাচ্ছেন যে মানে ডোনার, মানে আমরা যেটা ব্লাড ডোনার বলি বা রক্তদাতা বলি,
সেই রক্তদাতা আসলে কয় রকম যদি আমরা ধরি একদম মূলে যদি যাই, সেখানে আমরা দেখি যে রক্তদাতা বেসিক্যালি আমরা ওই যে পেশেন্ট থাকে, কোনো কোনো পেশেন্টের হয়তো কেউই থাকে না, সেটা একটা অন্য জিনিস ভলান্টারি, কিন্তু নর্মালি আমরা প্রায় 80% কেসে কিন্তু তখন আমরা বলি ডিরেক্টেড ডোনার্স, মানে যে পেশেন্ট তার কোনো না কোনো, আমি বলছি না যে একদম তার ওন ফ্যামিলি, সেই ওন ফ্যামিলিকে আমরা এখন ডিসকারেজ করি, মানে স্পেশালি কিছু কারণে, জেনেটিক কারণে, কিন্তু পরবর্তীতে ওনার যে ফ্রেন্ড আত্মীয় স্বজন যারা আছে তারা বা বন্ধুবান্ধব বা কোনোভাবে ফেসবুক হোক বা অন্যভাবে হোক অন্য জায়গা থেকে নিয়ে এসে সেই ডোনাররা মানে পেশেন্টের মাধ্যমে আসলো, সেই জন্য আমরা ডিরেক্টেড ডোনার বলি। আরেকটা হচ্ছে যে ভলেন্টারি নন রিমিউনারেটেড ডোনার, মানে টার্মটা হলো যে স্বেচ্ছায় রক্তদান করছে কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো কিছুর বিনিময় না। তো এটা কেন হলো যে আরেকটা ছিল আগে যেটা এখন নাই, যে প্রফেশনাল ব্লাড ডোনার যেটা রিমিউনারেটেড, সেটা কিন্তু এখন WHO স্ট্যাটিস্টিক্স আমাদের ব্লাড ট্রান্সফিউশন স্টেজে এটা আমরা একদম 0 লেভেলের দিকে চলে আসছে। তো ওই যে ভলেন্টারি ব্লাড ডোনেশন যেটা, এইটা কিন্তু এখন আমাদের যখন মানে বাংলাদেশে যেটা উৎপত্তি হয় সন্ধানীর মাধ্যমে, মানে মেডিকেল চিকিৎসায় যারা ছাত্ররা লেখাপড়া করছিলেন তাদের মাধ্যমে শুরু হয় এই আন্দোলনটা। এটা একটা আন্দোলন, মহতী আন্দোলন সত্যিকার অর্থে কর্মযোগ্য। সেখান থেকে আস্তে আস্তে এটি ইউনিভার্সিটিতে চলে আসে, বাঁধনে চলে আসে, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে তাদের ব্রাঞ্চ আছে এবং তারা কাজ করছে। এছাড়া কিন্তু পাড়ায় মহল্লায় আছে, এবং আমরা সবচেয়ে বড় কথা কোয়ান্টাম খুব কাজ করছে, তারপর রেড ক্রিসেন্ট কাজ করছে। তো এইগুলার মাধ্যমেই কিন্তু অনেকে আবার ডোনারকে কালেক্ট করতেছেন। দ্যাটস দ্য থিং। এইভাবে আমরা নানানভাবেই তাহলে ব্লাড কিন্তু যাচ্ছে। আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে রক্ত যখন দেওয়ার প্রসঙ্গ আসে তখন একেবারেই ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যেমন এটা কি ভাই বোন অথবা বাবার কাছ থেকে সন্তান বা মায়ের কাছ থেকে সন্তান, এখানে কি রক্ত দেওয়াটা অনুৎসাহিত করা হচ্ছে? হ্যাঁ, অনুৎসাহিত, মানে একদম ইমিডিয়েট মানে পার্টনার অফ দ্য ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা বা ছেলে থেকে এই জায়গাগুলোতে ওই যে জিনের একটা ব্যাপার আছে যে সামনে আমরা যেটা এতদিন অত চিন্তা করিনি, বাট এখন আমরা দেখছি যে কিছু কিছু ফ্যালাসি আসছে, সেই জন্য আমরা চাচ্ছি না যে ইমিডিয়েট একদম যদি না থাকে হয়তো মানে নেগেটিভ ব্লাড, মানে এ নেগেটিভ, মানে লাইফ সেভিং, দ্যাটস এ ডিফারেন্ট কনটেক্সট, বাট ইউজুয়ালি আমরা চাই যে একটু সেকেন্ড টায়ার থেকে জিনিসটাকে রোল করতে। এটি এখন তাহলে একটা নতুন একটা তথ্য আসলে, কারণ আমরা কিন্তু অনেক সময় ভাবি যে যেমন আমাদের কোন একটা ফ্যামিলি মেম্বার হয়তো 5 জন বি পজিটিভ আছে, আমরা ভাবি আচ্ছা আমরা সেফ, আমার দরকার হলে আমি কাউকে না কাউকে করতে পারি, সেটা না করে বরং একটু দূর থেকে একটু মানে সেটা পরিচিত লং টার্ম ইসের জন্য। জি, সেটা। আর আরেকটা প্রসঙ্গ যে ব্লাড যখন আমরা দিতে যাই তখন এটার দেওয়ার সময়ও কিছু সতর্কতা, যিনি ডোনেট করছেন তার কি কি রকমের সতর্কতা অবলম্বন করা দরকার, এবং ব্লাড যখন কালেক্ট করবে সেফ প্র্যাকটিস বা আইডিয়াল প্র্যাকটিস আসলে কি এই সময়কার? বেসিক্যালি মানে আমরা যে ব্লাডটা যখন একটা রক্তদাতা যখন আমাদের ব্লাড ডোনার যখন ব্লাড ব্যাংকে আসেন, প্রথমে তার কিন্তু একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট হয়, মানে আমরা অ্যাসেসমেন্ট করি যারা মোটামুটি ওই যে বললাম যারা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যে ব্লাড ব্যাংকটা চলছে, লাইসেন্স ব্লাড ব্যাংকটা চলছে, সে অবশ্যই তার এখানে একটা ফরম্যাট করা আছে। সেই ফরম্যাট হিসাবে সেটা আমাদের ব্লাড ট্রান্সফিউশন ল বা WHO সাথে আমরা সেই ফরম্যাট হিসেবে সে কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনারিটা মিলানো হয়। আরেকটা হলো যে ভাইটালসগুলা, যে তার পালস, বিপি বা এগুলা ঠিক আছে কিনা। ফিমেলের ক্ষেত্রে মানে যারা আমরা ল্যাকটেটিং মাদার বা ম্যানস্ট্রুয়েশন, সেই জায়গাগুলো আমরা ডিসকারেজ করা থাকে। আবার কোনো ফর্মে আমরা কোনো খুব ভালো জায়গায় সেলফ রেফারেলের একটা প্যানেল থাকে, মানে কিছু কোয়েশ্চেন দেয়া থাকে যে এই কোয়েশ্চেনগুলোতে মানে ডোনার পার্টি নিজেই পড়ে হয়তো সে দেখলো যে এখানে 2-3টা কোয়েশ্চেন থাকে যে হয়তো সে কখনো মাদকে আসক্ত ছিল কিনা বা কোনো আনসেফ সেক্সের সাথে রিলেটেড ছিল কিনা, এগুলি কিছু কোয়েশ্চেন সে নিজেই, কিন্তু বিদেশে কিন্তু এটা আছে, আমি এটা আমেরিকাতেও দেখেছি যে বিদেশে এই জিনিসগুলো আছে, ওনারা নিজেরাই তখন কিন্তু আর ফার্দার বলেন যে ওকে দিস টাইম আই এম নট ইন্টারেস্টেড। তো সেই জায়গাগুলো কম, বাট বেসিক কোয়েশ্চেনগুলো আমাদের গেজেট হিসেবে যেটা আছে সে ব্লাড ট্রান্সফিউশন ল, সেই হিসাবেই কিন্তু কোয়েশ্চেনগুলো সেট আপ করা আছে। তো তখন আমরা কিন্তু জিজ্ঞেস করি যে পেশেন্টের এইজটা কত, আমরা দেখি এগুলো সব লেখা আছে। স্পেশালি কয়েকটা জিনিস, একটা হলো এইজ, আরেকটা তার ওজনটা কি, মানে 50 মানে অ্যাটলিস্ট 50 কেজি থাকতে হবে বা কোনো ক্ষেত্রে 45 কেজি থাকতে হবে, তার পালস বিপি ঠিক আছে কিনা, টেম্পারেচার রেগুলেটেড ইস্যুতে আছে কিনা, হিমোগ্লোবিনটা মেল ফিমেলে ঠিক আছে কিনা,
এই ভাইটালসগুলো ঠিক আছে কিনা, এছাড়া সে কোনো রকম সার্জারি হয়েছে কিনা, বা এমন কোনো ডিজিজ যেটা আমরা বলি টেম্পোরারি ডেফার আর পার্মানেন্ট ডেফার। পার্মানেন্ট ডেফার মনে করেন অ্যাজমা যার আছে, ক্যান্সার আছে, হার্ট ডিজিজ আছে, সে কখনই রক্ত দিতে পারবে। কেন দিতে পারবেন না? সেটা হলো ডোনারের ভালোর জন্য দিতে পারবেন না। এটা এর মানে এই না যে উনি উপকারটা করতে পারলেন না। ডোনারের কল্যাণ চিন্তা করি তখন আমরা এটাকে ডেফার করি। এটা একটা বিষয়, রক্ত দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় থাকে, বলা হয় আপনি যে বলছিলেন যে ভলান্টারিলি জনকল্যাণের স্বার্থে অনেকে রক্ত দেন, সেটা যেমন রেড ক্রিসেন্ট ওখানে গিয়ে হয়তো দিয়ে আসলো, অথবা বাঁধন, অথবা সন্ধানীতে রেগুলার ডোনার। এটা কয় মাস পর পর দিতে পারে এবং এটা কি সম্পূর্ণ নিরাপদ? এটা কিভাবে নিশ্চিত হওয়া যায়? একটা হলো যে আমাদের যে রক্তের মধ্যে মেইন যেটা আমরা বলি যে আরবিসি, ডাব্লিউবিসি, লিউকোসাইট, প্ল্যাটলেট, এই ডাব্লিউবিসি, লিউকোসাইট অ্যান্ড প্ল্যাটলেট, তো এগুলোর মধ্যে আরবিসিটাই হলো মেইন, মানে যেটা আমরা রেটিকুলোসাইট বা লোহিত কণিকা যেটা। তো এই লোহিত কণিকার যে ব্যাপারটা, তো সেই জন্য এর লাইফের সাইকেলটাই হচ্ছে 120 দিন। তো আমরা এই জন্য 4 মাস একটা টেন্টেটিভ বলি, কোনো দেশ বাইরে তারা 3 থেকে 4 মাস, অ্যাটলিস্ট 3 মান্থস মাঝখানে ইন বিটুইন গ্যাপ দিতে হবে। আচ্ছা, 3 মাস পর পর নিরাপদে রক্ত দিতে পারবেন। আমরা বেস্ট বলি যে 4 মাস হলে ভালো হয়। কারণ এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, কারণ আমাদের মহান স্রষ্টা যেভাবে আমাদেরকে তৈরি করেছেন, সেই হিসাবে কিন্তু আমাদের যে বোন ম্যারোগুলা কিন্তু এই সেলগুলা তৈরি হয়, সেখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সেলগুলো প্রোডাকশনে আসে। আপনি যদি না দেন, সেজন্য আমরা কিন্তু এনকারেজ করি যে ব্লাড ডোনেশন করতে, কারণ আপনার ওই সেলগুলা কিন্তু ওখানেই মানে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে ওইটা সব মরে যাচ্ছে বা ওইটা আলটিমেটলি কিন্তু ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। তো আপনি রিজুভিনেশন অফ দ্য নিউ সেলস কিন্তু হচ্ছে না। তার মানে দেওয়াটা কিন্তু আরো ভালো। এই জন্য ভলান্টারি ব্লাড ডোনেশনের অনেক উপকারের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরো কিছু আছে, কোলেস্টেরল কমে যায় বা এরকম কিছু জিনিস আছে। সো দ্যাট এটা কিন্তু খুবই একটা চমৎকার বিষয় যে আপনি দিচ্ছেন, দিয়ে আবার নিজে উপকৃত হচ্ছেন। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। জি, আমরা তাহলে বলতে পারি যে বছরে 3 বার খুব ভালোভাবে, অ্যাট লিস্ট 2 বারও যদি দেয়, তাহলে এটা একটা চমৎকার বিষয়। আর দেওয়ার বিষয়টা গেল, এবার যদি আমরা নেওয়ার প্রসঙ্গে বলি, যে বেশিরভাগ সময় আমরা যখন রক্ত দিচ্ছে, আমরা তো পুরো ব্লাডটা দিচ্ছি, কিন্তু যখন নেয় তখনও কি বেশিরভাগ ক্ষেত্রেও আমরা এখনো ধরে নেই যে হয়তো পুরো ব্লাডটাই আবার কাউকে দিয়ে দিচ্ছি, এরকম? নাকি এখন আপনাদের মডার্ন যেই সায়েন্স সেটা কি বলে, নাকি আলাদা আলাদা করে উপাদান হিসেবে রক্ত দেওয়া হয়? থ্যাংক ইউ। আসলে ব্যাপার হচ্ছে যে রক্ত যে গ্রহণ যারা করে, সেটা তো ব্লাড ব্যাংকের কাজ বেসিক্যালি। তো আমরা তখন দেখি যে মানে ডোনার তার কোয়ালিটিগুলো প্রথমে যে অ্যাসেসমেন্ট করলো, তারপরে সে কিছু টেস্টের উপর দিয়ে তাকে যেতে হবে, ওই যে 5 স্ক্রিনিং, তারপরে গ্রুপিং, ক্রস ম্যাচিং। তো এই জিনিসগুলা আমাদের ম্যান্ডেটরিলি করতে হয়। তার মাধ্যমে যখন আমি ক্রস চেক এগুলো হয়ে গেল, এটা হলো 2টা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। একটা হলো যদি আমি সিঙ্গেল ব্লাড, মানে আপনি 450 ml, আমরা ইউজুয়ালি জানি 1 ব্যাগ রক্ত মানে 450, কিন্তু এর মধ্যে 63 ml কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। তো এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো আবার বিভিন্ন টাইপের আছে। তো তার মধ্যে বাকি যে অংশটা 387, সেই জায়গাটাই কিন্তু শুধু রক্তটা নেওয়া হয়। তো এইটা কিন্তু আমরা সাধারণত এটা দেওয়া হয়, এটা কিন্তু ট্র্যাডিশনালি অনেক আগের থেকে বা অনেক ক্ষেত্রে কিন্তু এটা এখনও প্র্যাকটিসে আছে। কেননা কোনো ক্ষেত্রে যখন হাইপোভলিউমিয়া হয়ে যায়, তখন কিন্তু হোল ব্লাড দিয়ে আমরা এটাকে, যখন একটা বড় একটা কোনো সার্জারি হয় তখন ওটাও থাকে। আরেকটা জিনিস যে জায়গায় আপনি আসতে চাচ্ছেন, সেটা হলো এখন আমরা বলি যে র্যাশনাল ইউজ অফ ব্লাড, যে যতটুকু যৌক্তিক ঠিক ততটুকুই কিন্তু রক্ত বা রক্তের উপাদান। এখন উপাদানটাই কিন্তু আসল, যে আমি যেটা বললাম যে লোহিত কণিকা, অনুচক্রিকা বা আপনার শ্বেতকণিকা, এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট, এছাড়াও কিন্তু আরও আছে। তো কম্পোনেন্ট যেটা আমরা বলি ব্লাড অ্যান্ড ব্লাড কম্পোনেন্টস, এই ব্লাড কম্পোনেন্টসগুলাই কিন্তু এখন সেপারেট করা হচ্ছে। এটা কিন্তু মডার্ন ব্লাড ব্যাংকিং যেটা আছে, মডার্ন ব্লাড ব্যাংকিংয়ে এবং অনেক প্রতিষ্ঠানই কিন্তু এখন, কর্পোরেট তো অবশ্যই, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলা বা হাসপাতালগুলোতে করছে, প্রাইভেটেও অনেক জায়গায় করছে। তো সুতরাং আপনি ইচ্ছা করলেন বা আপনি হয়তো 5-6 ব্যাগ আপনি বা 3-4 ব্যাগ আপনি সব হোল ব্লাড দিয়ে দিলেন, কিন্তু আপনাকে যদি কিছু ব্যাপার আছে মেডিকেল জায়গাতে, যেমন কার্ডিয়াক ওভারলোড যদি থাকে, বয়স্ক মানুষ থাকে, তখন আমরা প্লাজমা অংশ যেটা আছে, যে উপরে যেটা থাকে, সেটাকে ডিসকার্ড করার জন্য আমরা কম্পোনেন্ট করে শুধু আরসিসি বলি, রেড সেল কনসেন্ট্রেট। তো এটা হলো একটা পার্ট। যেমন ডেঙ্গির সময় এখন চলতেছে, এখন প্ল্যাটলেটের ব্যাপার। তো প্ল্যাটলেট কিন্তু এখন সাংঘাতিক চাহিদার ব্যাপার, কিন্তু এটারও একটা নির্দিষ্ট প্রোটোকল আছে, যেটা 96-এ যখন এটা চালু হয়, মানে ডেঙ্গিটা আসে, আই ওয়াজ ইন ঢাকা মেডিকেল কলেজ।
তো সেই সময় যে প্রোটোকল ছিল এই প্রোটোকল কিন্তু এখন অনেক অনেক মডিফাইড হয়েছে এবং এটা ক্লিনিশিয়ানরা এটা খুব সুন্দর করে হ্যান্ডেল করছে এখন। তো সেই জায়গায় কম্পোনেন্টের জায়গায় যেমন প্ল্যাটেট বললাম, আরসিসি, প্লাজমা, যে প্লাজমার মধ্যেই কিন্তু অনেক কিছু আছে, অ্যান্টিবডি আছে, অনেক রকমের প্রোটিন আছে, সেই জিনিসগুলোকে আমরা প্লাজমা, ফ্রেশ প্লাজমা। তাহলে আমাকে ডিসিশন নিতে হবে যে ক্লিনিশিয়ান যখন বলবে যে সে যখন সার্জারিতে যাবে বা গাইনোকোলজিস্ট যখন ইস্যুতে যাবে যে তার কয় ইউনিট হোল ব্লাড লাগবে, কয় ইউনিট তার প্ল্যাটলেট লাগবে, কয় ইউনিট তার ফ্রেশ প্লাজমা লাগবে। তো সেই ডিসিশনটা কিন্তু ক্লিনিশিয়ান দিবেন। আচ্ছা, ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, ব্লাড ব্যাংক যখন রিকুইজিশনটা আসে তখন পেশেন্টের স্যাম্পলটা আমাদের কাছে আসে আর আমরা সেটাকে নিয়ে তখন ওই যে রিকুইজিশনের মাধ্যমে আমরা কাজ শুরু করি। তো তখন কিন্তু ডোনার একটাই, কিন্তু আমি সিঙ্গেল ব্যাগে তখন আর নিব না। আমার ব্যাগ কিন্তু 3 রকম 4 রকম আছে, সিঙ্গেল ব্লাড ব্যাগ, ডাবল ব্যাগ অ্যান্ড ট্রিপল ব্যাগ। তখন আমি ট্রিপল ব্যাগে চলে যাই বিকজ আই নিড দ্য কম্পোনেন্টস। তখন ওই একটা ডোনার থেকে কিন্তু 3 জিনিস নেওয়া হলো এবং ওই 3টা জিনিস কিন্তু ওই ডোনারেরই কাজে লাগবে। আচ্ছা, চমৎকার একটা বিষয় যে আগে যেমন আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা ভাবি যে ঢালাওভাবে পুরো ব্লাডটাই বুঝে দিয়ে দিচ্ছে, কিন্তু আধুনিক যে পরিসঞ্চালনা সেখানে কিন্তু আপনারা যেইটা দরকার সেটুকুই আপনারা, এটা রেশনাল ইউজ অফ ব্লাড, এটা এবিবি, এটা বাংলাদেশেও আপনারা কিন্তু আমরা প্র্যাকটিস করছেন। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু তার আগে এই যে রক্তের এই যে নিরাপদ যেই ব্যবহার, সেখানে আমরা যদি ঝুঁকি এড়াতে চাই, যেমন বাংলাদেশের প্রেক্ষিতে একটা প্রশ্ন অনেকেরই থাকে যে আমরা যেসব এই যে টেস্ট করার জন্য যেটা নিরাপদ কিনা, অন্য কোনো জীবাণু এটার মধ্যে নাই, সেটার জন্য যেসব রিয়েজেন্ট ব্যবহার করা যায়, যে টেস্ট করা হচ্ছে, এটা কি সবসময় মানসম্পন্ন হয়? যদি নিশ্চিত করতে চাই তাহলে কি আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যাতে আমরা একদম নিশ্চিত করতে পারি যে এটা নিরাপদ রক্ত? এটার একটা গাইডলাইন অবশ্যই আমাদের গেজেটে আছে যে আমরা ডব্লিউএইচওর একটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড একটা, মানে আমরা প্রথমে আগে করতাম স্ট্রিপে, যখন এই স্ক্রিনিং টেস্টগুলো স্ট্রিপে, মানে ওই আমরা যেমন প্রেগনেন্সি টেস্টে স্ট্রিপ এটা ছিল, ইজ বিন অবসলিউট নাও, এটা করা হয় না। মানে ওইটা প্র্যাকটিস ইজ এ ডিভাইস মেথডে আমরা করছি, মানে একটা ক্যাসেটের মতো, সেখানে আমরা সেটা দিলাম, দিয়ে তারপর এটা দেখলাম একটা লাইন আছে, সেটা রেড লাইন আসলে তখন আমরা বুঝলাম যে হ্যাজ গট এ পজিটিভ রেজাল্ট। বাট এইটার সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি এটা কিন্তু নট 100% ইন আ সেন্স। এখন কোনো কারণে যদি HIV বা HCV বা হেপাটাইটিস যদি বি আসে, তখন কিন্তু আমাকে ইস্যুড মাস্ট বি কনফার্ম। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো আপনি কোন কোম্পানিটা ব্যবহার করছেন, তার স্ট্যান্ডার্ড, মানে ইন্টারন্যাশনালি আপনি যদি ওয়েবসাইটে চলে যান, আপনি যদি তার মানে ইথিক্যাল রেকর্ডসগুলো দেখেন বা তার ইউজার গ্রুপগুলো দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন। আমি কোনো দেশকে নির্দিষ্ট করে বলতে চাচ্ছি না, ব্যাপার হলো যেই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ বা যেই হসপিটাল এটার সাথে সংযুক্ত, তার ম্যানেজমেন্ট, স্পেশালি ব্লাড ব্যাংকের সাথে সম্পৃক্ত যে ম্যানেজমেন্ট, তারা কিন্তু এই ব্যাপারটার উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং সেই জায়গায় যদি সুনির্দিষ্টভাবে গুরুত্ব দেয়, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয়, কেউ যদি না দিয়ে থাকে বা অনিচ্ছাকৃতভাবেও দিল না, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যদি কারেক্টেড ওয়েতে যদি কাজগুলো করা হয়, মনিটরিং করা হয়, সার্ভেলেন্স করা হয়, তাইলে কিন্তু আমাদের এই যে রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু অনেক কমে যাবে। সেটাই। অনেক ধন্যবাদ। আমরা খুবই ছোট করে যদি বলেন যে ইউনিকো হসপিটালে আপনারা কি ধরনের ফ্যাসিলিটি তৈরি করছেন এই সংক্রান্ত? আসলে বলতে গেলে আই এম ভেরি লাকি টু ওয়ার্ক উইথ আ ইউনিকো হসপিটাল। বিশেষ করে যে আমাদের ম্যানেজমেন্ট পক্ষ থেকে এবং স্পেশালি আমাদের সিও ম্যাডাম এবং CMS স্যার এবং রিলেটেড প্রত্যেকটা ডিপার্টমেন্টই আমি এখানে আসার পর থেকে আমরা যেটা আমার অতীত অভিজ্ঞতা থেকে আমি যে কাজ শুরু করেছি, সেটা ইউনিকো হসপিটালের ব্লাড ব্যাংক এখন আমরা বলতে পারি যে স্টেট অফ আর্ট ব্লাড ব্যাংক হিসেবে আমরা চিহ্নিত করতে চাই। বিকজ ম্যানেজমেন্ট থেকে আমাদের একদম লেটেস্ট যে সমস্ত ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টসগুলোকে আনা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের যে আমি যদি বাংলাদেশি কন্টেক্সট বলি, গ্লোবাল ইস্যুতে বলি, সেই জায়গাতে কিন্তু উই ক্যান মিট আপ দিস থিং। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কাজী নওশাদ হোসেন। যে কাজগুলো করছেন সেগুলো সফল হোক এবং দেশে এই সংক্রান্ত যেই কিছুটা অনিশ্চয়তা যখন থাকে, আপনাদের যেই নলেজ, যে অভিজ্ঞতা, সেটি এগিয়ে নিক সেই কামনা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ।
দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। রক্ত আমাদের নিতে হয়, দিতে হয়, কিন্তু এই নিরাপদ রক্ত পরিসঞ্চালনা যেটা, সেটি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, কোথায় কোথায় আমাদের ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলো আমরা নিরূপণ করে যাতে সেখান থেকে আমরা উত্তরণ করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা আলাপ করলাম। আশা করি সকলের সহযোগিতায় বাংলাদেশে রক্ত সংক্রান্ত যেই ঝুঁকিগুলো আছে সেখান থেকে আমরা বের হয়ে আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি।